জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ আরাফাত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে বাংলাদেশের কূটনৈতিক পত্র হাতে পেয়েছে ভারত। তবে কূটনৈতিক পত্র নিয়ে মন্তব্যে অস্বীকৃতি জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের নিশ্চিত করেছেন এই তথ্য। যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে বিচার নিশ্চিতে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে দিল্লিকে চিঠি পাঠানো হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। গেল 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেন 16 বছর ক্ষমতা আঁকড়ে থাকা শেখ হাসিনা। এদিকে সোমবার পররাষ্ট্র উপদেষ্টা নিশ্চিত করেছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। দুপুরে সাংবাদিকদের আরও বলেন, একটি কূটনৈতিক চিঠির মাধ্যমে বিচার প্রক্রিয়ার জন্য হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে। তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। মাদ্রাসা শিক্ষার্থীরা বিগত 15 বছর ধরে নির্যাতন আর বঞ্চনার শিকার হয়েছে। এখন সমাজের বিভাজন দূর হয়েছে বলে জানালেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। শেখ হাসিনা দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ মাদ্রাসা শিক্ষার্থী আরাফাতের জানাজায় তিনি একথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য গণ অভ্যুত্থান সংগঠিত প্রত্যেকটি খুনের বিচার করা। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা বলেন, শেখ হাসিনা সহ এর সাথে জড়িত সকলের বিচার নিশ্চিত করতে হবে। শেখ হাসিনার নির্মমতা ভুলে গেলে চলবে না। অন্তর্বর্তী সরকারের সময় আমরা যেন এই বিচার দেখতে চাই। যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, আমরা যেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের সকল জীবনের রক্তের যে বিচার, সেই বিচার আমরা দেখে যেতে পারি। প্রত্যেকটা খুনির বিচার হবে, একটা ছাড় দেওয়া হবে, কোনো বাদ যাবে না, নিশ্চিত থাকে। বাংলাদেশের রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন ব্রিটিশ রাজনীতিবিদ ও বর্তমান মন্ত্রিসভা সদস্য টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের বেশ কয়েকটি গণমাধ্যম জানায়, মন্ত্রিপরিষদ বিভাগের প্রপার্টি অ্যান্ড এথিক্স টিমের কর্মকর্তা স্থানীয় সময় রোববার তাকে জিজ্ঞাসাবাদ করেন। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রায় 400 কোটি পাউন্ড অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের 5 সদস্যের বিরুদ্ধে। অভিযোগে তদন্তে নাম আসে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকেরও। বর্তমানে টিউলিপ সিদ্দিক ব্রিটেনের লেবার মন্ত্রিসভার সদস্য এবং ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার মূল কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেয়া। ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় রাখতে উচ্চ আদালতের ক্ষমতা ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সোমবার সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপে একথা বলেন তিনি। চিফ প্রসিকিউটর বলেন, আগের সরকারের আমলে বিচারপতিদের দলীয় কাজে ব্যস্ত রাখা হতো। সংস্কার চলমান প্রক্রিয়া জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ঐক্যমত্য থাকলে পরবর্তীতে কোনো রাজনৈতিক দল এলেও যেসব বিষয়ে সংস্কার আসবে তা পরিবর্তন করতে পারবে না। এদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, বিচার ব্যবস্থায় দলীয় কাউকে নিয়োগ দেওয়া যাবে না। আগের সরকারের আমলে বিচারপতিদের দলীয় কাজে ব্যস্ত রাখা হতো বলেও মন্তব্য করেন তিনি। এই গত 10 বছরে যত কন্টেম্পট পিটিশন হয়েছে, কোনো একটা কন্টেম্পট পিটিশনের কোনো শুনানি করা যায় না। কোনো কোর্ট বলে যে আমরা আদালত অবমাননা, সরকারের কোনো এজেন্সি আদালতের আদেশ ভায়োলেশন করেছে, এটা আমরা শুনতে পারবো না। কারণ সংশ্লিষ্ট বিচারকদের উপরে চাপ সৃষ্টি করা হতো যে প্রশাসন যা করে করবে, কোনো কন্টেম্পটের শুনানি যদি করেন তার বেঞ্চ থাকবে না, এবং যারা এরকম শুনানির চেষ্টা করেছেন তাদের বেঞ্চ ভেঙে গেছে। যে আমাদের আইনগুলোর মধ্যে অনেক ভুল আছে, এগুলি কারেকশন করব। ইচ্ছা আছে, যদি বছর খানেক সময় পাই অন্তত এই কাজগুলো করে যাব। তারপর অনেক কাজ বাকি থাকবে। তারপর পলিটিক্যাল পার্টির ওনারশিপের একটা ব্যাপার আছে। নেক্সট গভর্নমেন্ট এসে অনেক কিছুই বাতিল করে দিতে পারে। বাট আমার মনে হয় আমাদের ঐক্যমতটা যত সুশক্ত থাকবে, নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে ওটা বাতিল করাটা তত কঠিন হবে, তত অসম্ভব হবে।
কেউ বীর মুক্তিযোদ্ধাদের হেনস্থা করলে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার 229তম বিজিবি দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে একথা জানান তিনি। অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এদিকে 2 মাসে নয়, বরং গত 2 বছরে দেশে 60,000 রোহিঙ্গা প্রবেশ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে রোহিঙ্গাদের আর দেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানান তিনি। 1974 কোটি টাকার 10টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সোমবার আগারগাঁওয়ে এনএসি সম্মেলন কক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেয়া হয়। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, একনেক সভায় প্রাকৃতিক গ্যাসের অনুসন্ধান, উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণের 3 প্রকল্প সহ 1974 কোটি 30 লাখ টাকা ব্যয়ে 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন 1642 কোটি 98 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে 331 কোটি 32 লাখ টাকা ব্যয় করা হবে। এদিকে এই বৈঠকে বাতিল করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প। বন্যপ্রাণীদের চলাচল এবং জীবনযাপনে বিরূপ প্রভাব পড়বে এমন আশঙ্কায় প্রকল্পটি বাতিল করা হয়েছে। গ্যাস খাতকে অবহেলায় ফেলে রেখে এলএনজি আমদানিতে নজর না দিয়ে বাপেক্সকে শক্তিশালী করে গ্যাস উত্তোলন করা হবে বলে জানান উপদেষ্টা। কূপ খনন করে গ্যাস পাওয়া গেছে, এখন গ্যাস পাওয়ার পরে তো প্রক্রিয়াকরণ করতে হয় এবং কীভাবে কোথায় ব্যবহার করা হবে, সেটা কি একটা বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা হবে নাকি ওটাকে পাওয়ার গ্রিডে দেওয়া হবে, ওটার জন্য কিছু যন্ত্রপাতির দরকার হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক মৌলভীবাজার, এটাকে বাদ দেওয়া খুব সোজা, কারণ এই অঞ্চলটা হলো একটা আমাদের নিজেদের দেশীয় আইন অনুযায়ী একটা জীববৈচিত্র্যের সংরক্ষিত এলাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেছেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ এসেক। এ সময় প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ এসেক বাংলাদেশে দায়িত্ব পালনকালে চট্টগ্রাম বিভাগে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, পরিবেশ উন্নয়নে অবদান রাখায় ধন্যবাদ জানান। এছাড়া রোববার ইআরডি এবং বিশ্বব্যাংক $900 মিলিয়ন 2টি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সোমবার বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফিলিস্তিনে নির্বিচারে নারী ও শিশু হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। রাষ্ট্রপতি বলেন, ফিলিস্তিনের সমস্যার সমাধানে জাতিসংঘ, ওআইসি, ন্যাম সহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশ সবসময় জোরালো ভূমিকা রেখে আসছে এবং আগামীতেও রাখবে। রাষ্ট্রদূত ইউসেফ রামাদান ফিলিস্তিনের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ ও সহযোগিতার জন্য বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় রাজনৈতিক অবস্থান শক্ত ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে 29তম জলবায়ু সম্মেলনের প্রত্যাশা, বাস্তবতা ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, জলবায়ু সম্মেলনকে জটিল করা হয়েছে। বিশ্বের কার্বন নিঃসরণকারী উন্নত দেশগুলো নিজেদের যে অর্থনৈতিক মডেল দাঁড় করিয়েছে তা থেকে সরে আসছে না বলে অভিযোগ করেন পরিবেশ উপদেষ্টা। প্রতি বছর জলবায়ু সম্মেলনের আগে প্রকৃত সমস্যাগুলো চিহ্নিত করে আলোচনায় আনার তাগিদ দেন তিনি। এদিকে আলোচনায় অংশ নিয়ে জলবায়ু বিশেষজ্ঞ আইনুন নিশাত বলেন, এবারের কপ সম্মেলন ব্যর্থ হয়েছে। জলবায়ু অর্থায়ন আদায়ে সঠিক পদক্ষেপ নেওয়ার উপর জোর দেন তিনি। এইবারের কপ কেন আমি ফেইলিয়ার বলছি, যে 28 পর্যন্ত যে সমস্ত সিদ্ধান্ত হয়েছে তার বহু জিনিস কপ 29 ফেলে দিয়েছে। নেগোসিয়েশনটা হয় ক্লোজ রুমে, দরজা বন্ধ সেখানে, এবং এখানে শুধুমাত্র পিঙ্ক ব্যাজধারী গভর্নমেন্ট পার্টি যারা তারা কথা বলতে পারে, এবং সবচেয়ে দুর্গতি থাকে ইউএন অর্গানাইজেশনগুলোর প্রতিনিধি, হাজার খানেক থাকে, তারা ঢুকতে পারে, কথা বলতে পারে না। দে ক্যানট স্পিক, দে আর নট অ্যালাউড টু আটার এনিথিং। যে এইখানে নেগোসিয়েশনটা একটা ছকের মধ্যে চলে,
সবাই আমরা ওই ছকে পড়ে গেছি। আমরা যারা সুশীল সমাজ তারাও পড়ে গেছি সাইড ইভেন্টের ছকে, আমরা যারা সরকার তারাও পড়ে গেছি যে G77 এবং চায়না যেটা বলছে এইটাই আমার অবস্থান। এবং এই অবস্থানে কিন্তু আপনাকে অনেক কম্প্রোমাইজ করতে হয়, ওইখানে ইন্ডিভিজুয়াল কান্ট্রির পিকিউলিয়ার নিডস অ্যাড্রেস করার সুযোগ আসলে কম থাকে। ভোট ও ভাতের অধিকার আদায়ে প্রয়োজনে 5 আগস্টের মতো রাস্তায় নামতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে জনসভায় এ মন্তব্য করেন তিনি। বিএনপি শান্তিপূর্ণ নির্বাচন করতে চায় উল্লেখ করে ফখরুল দায়িত্বশীল পদে থেকে কাউকে বিতর্কিত মন্তব্য না করার আহ্বান জানান। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে। বিএনপি 15 বছর লড়াই করার কারণেই ছাত্র জনতা ফ্যাসিবাদের পতন ঘটাতে পেরেছে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে হত্যা করতে চেয়েছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ আমলে রাষ্ট্র কাঠামো ধ্বংসের কারণে এখনও নির্বাচনী ব্যবস্থা ঠিক করা যায়নি। গণতন্ত্রের ছদ্মবেশে আওয়ামী লীগ বাকশাল কায়েম করেছিল বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বিএনপি 15 বছর লড়াই করছে বলেই তো তোমরা পারছো বাবা, নাইলে এই জায়গাটা তো তৈরি হতো না। 15টা বছর এই অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা একটা অবস্থা তৈরি করেছি, সেইখানে অবশ্যই তোমাদেরকে আমি সাবাসী দেই, বাবা দেই, কৃতজ্ঞতা জানাই যে তোমরা সাহস করে দাঁড়িয়ে গেছো। ওই ভারতে বসে তুমি ষড়যন্ত্র করতেছো, ভারতে বসে তুমি বিভিন্ন দেশে আবার বাঙালি মানুষদেরকে বাঙালিকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছো। আর দুঃখজনক ভাবে এই কথা বলার চেষ্টা করতেছো যে আমাদের এখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের উপরে নাকি অত্যাচার হচ্ছে, নির্যাতন। অন্তর্বর্তী সরকার নির্বাচন অনুষ্ঠানে যে সময়ের ইঙ্গিত দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট নয় বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মতে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হওয়া নিয়ে সংশয়ে আছেন তারা। সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি লিয়াজো কমিটির সঙ্গে এনডিএম ও গণ অধিকার পরিষদের বৈঠক হয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কার কমিশন প্রধানরা যেহেতু জনগণের নির্বাচিত প্রতিনিধি নয়, তাই তাদের দেয়া বক্তব্য আমলে নিচ্ছে না বিএনপি। এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ মনে করেন, নির্বাচনের সময় ক্ষেপণে কোনো প্রয়োজনীয়তা নেই। এদিকে গণ অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হোসেন বলেন, দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে রাজনৈতিক দলগুলো। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমরা পরিষ্কার একটা রোড ম্যাপ দেখতে চাই। সময়টা যেমন আমরা চাই যে জনগণের প্রধান অধিকার ভোট দেওয়ার অধিকার, এই অধিকারটা তাদের কাছে যত শীঘ্রই ফিরিয়ে দেওয়া যায়। কারণ যতই আমরা সংস্কার বা যেই ডিসিশনই নিতে চাই না কেন, সেটার একটা ম্যান্ডেট লাগবে। সার্বিক যে বর্তমান পরিস্থিতি দেশের, এগুলো নিয়েও আমরা আলোচনা করেছি এবং আমরা এটাও বলেছি এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় দ্রুত সংস্কার শেষ করে তারা যাতে একটি সুন্দর নির্বাচন আমাদের উপহার দিতে পারে, এই জন্য আমরা রাজনৈতিক দল যারা আছি আমরা এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব। কি কারণে এত দীর্ঘ সময় নিয়ে নির্বাচনের সব টাইম ফ্রেম দেওয়া হয়েছে, এটা আমরা ঠিক বুঝতে পারছি না, কারণ এটার আমরা কোনো কারণ খুঁজে পাচ্ছি না। এবং এইটার কারণ হিসেবে অনেকে অনেক কথা বলছে, সেটা জনমনে একটা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। রাতের অন্ধকারে সংস্কার করলে জনগণের কাছে বিশ্বাসযোগ্য হবে না বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে মুক্তিযোদ্ধা দলের মিলাদ মাহফিলে তিনি একথা বলেন। দাবি করেন, এখনও প্রশাসনে সমন্বয়হীনতা রয়েছে, যার কারণে ছিনতাই বিশৃঙ্খলা বাড়ছে। বলেন, গুম খুনসহ শেখ হাসিনার সকল অপকর্মের সহযোগী ভারত। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়া অটল থাকায় তার উপর অত্যাচার হয়েছে। রিজভী বলেন, বিএনপি শুধু ক্ষমতায় আসার জন্য নির্বাচনের কথা বলছে না, বরং তারা চায় দেশে দ্রুত গণতান্ত্রিক সরকার ফিরে আসুক। সব কিছু বন্ধ রেখে স্তব্ধ করে দিয়ে মানে ইলেকট্রিসিটি বন্ধ করে অন্ধকারের মধ্যে সংস্কারের মাস্টার প্ল্যান করবেন, তো এটা কি একটা বিশ্বাসযোগ্য বিষয় হতে পারে? এটা তো বিশ্বাসযোগ্য বিষয় হতে পারে না। তারা যা করবে সেটি নিশ্চয়ই শেখ হাসিনার ফ্যাসিজমের পুনরাবৃত্তি হবে না, এটা আমরা সবাই বিশ্বাস করি। আমরা নির্বাহী বিভাগের কোনো অন্যায় আদেশকে না বলতে পারবে, প্রশাসকরা
কোনো অন্যায় আদেশকে না বলতে পারবে। এই একটা শব্দের মধ্যেই সকল সংস্কার নিহিত আছে। শেখ হাসিনা স্বাধীনতার চেতনার কথা বলে বাংলাদেশকে অন্য দেশের কাছে ইজারা দিয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার রংপুরের পাগলা পীরে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ডাক্তার শফিক বলেন, 15 বছর শাসন নয়, আওয়ামী লীগ দেশকে শ্মশানে পরিণত করেছিল। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আওয়ামী সরকারের আমলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের প্রসঙ্গ টেনে জামায়াতের আমির বলেন, আদালত ন্যূনতম ন্যায় বিচার করলে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম নির্দোষ প্রমাণিত হবে। এরা যখন ক্ষমতায় থাকে তখন কত ক্ষমতার গরমে মানুষের ক্ষতি করে, আর ক্ষমতা থেকে যখন পালায় যায় তখন দেশকে অস্থির করার জন্য চেষ্টা করে। প্রতি মুহূর্তে তারা ষড়যন্ত্র করার চেষ্টা করে। 15.5 বছর শাসন করে নাই, 15.5 বছর বাংলাদেশকে শ্মশানে পরিণত করেছে। বিচার বিভাগকে তছনছ করেছে, আর্মি অফিসারদেরকে খুন করেছে, জামাতে ইসলামীর দেশপ্রেমিক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে খুন করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ওয়ারী পশ্চিম থানার কর্মী সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে সোমবার। কর্মী সম্মেলনে শীর্ষ নেতারা দাবি করেন, চাঁদাবাজি, দখলবাজি ও নৈরাজ্যকর কর্মকাণ্ড থেকে সচেতনভাবে দূরে রয়েছে দলের নেতাকর্মীরা। বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে আশেপাশে 15টি ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। বক্তব্যে দলের শীর্ষ নেতারা বলেন, আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত, যার নেতৃত্ব দিবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল ও সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ আরও অনেকে। পরে গজল ও ইসলামী সঙ্গীত পরিবেশন করা হয়। দেশের ইতিহাসে আর কখনোই যেন স্বৈরাচার ফিরে না আসে, সেজন্য সংস্কার দরকার, এ মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। সোমবার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি। বৈঠকে স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ বলেন, সংস্কারের সুপারিশ করা হবে যেন কাউন্সিলরদের ভেতর থেকেই মেয়র বেছে নেওয়া হয়। মেয়র নির্বাচিত হবে কাউন্সিলরদের ভোটেই। পৌরসভাগুলো ঠিক একই রকম, তারা একটা পৌর কাউন্সিলর, একটা দিবে তার উপজেলার কাউন্সিলর, একটা দিবে জেলার কাউন্সিলর। কারণ জেলা এবং উপজেলা দু জায়গাতে কাউন্সিলর সিস্টেম আসবে। এটা একজন চেয়ারম্যান, দুজন ভাইস চেয়ারম্যান সিস্টেম থাকবে না। আর জেলা তখন ইলেকশনই নেই, ওই সিস্টেম থাকবে না। ওয়ার্ডগুলোকে বিভক্ত করে এগুলো একটা লাইনে আনতে হবে, তাহলে ওইভাবে হবে। তখন কিন্তু একদিনে করা সম্ভব। একদিনে মানি এক শিডিউলে, এটা হয়তো স্টেকার্ড হতে পারে, একটা বিশেষ অঞ্চল একদিনে হলো, আরেকটা অঞ্চল আরেকদিনে হলো, কিন্তু একটা শিডিউল দিয়ে দিতে পারে। সংস্কার হলো যাতে নির্বাচনটা সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়। আমাদের যেই আগাছা, যেই অপরিচ্ছন্ন নির্বাচনী মাঠ, এখানে সুষ্ঠু নির্বাচন করা সম্ভবপর নয়, তাই কতগুলো সংস্কার করতে হবে। তো এই সংস্কারগুলোর পরে নির্বাচন আশা করি সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, তার মাধ্যমে আমাদের জন্য একটা সম্ভাবনা দ্বার খুলবে। জনপ্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে এবং স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতে সংস্কার কমিশন কাজ করছে। সোমবার চট্টগ্রাম সার্কিট হাউসে মতবিনিময় সভায় একথা জানান কমিশনের সদস্যরা। একই সাথে বৈষম্য দূরীকরণ ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ বলেও জানান বক্তারা। জনপ্রশাসন সংস্কারে কমিশন গঠনের পর এ পর্যন্ত কমিশনের কাছে সারা দেশ থেকে অনলাইনে 1,05,000 নাগরিকের সুপারিশ জমা পড়েছে। এছাড়া জনপ্রশাসনে কর্মরতদের জনমুখী হওয়ার আহ্বান জানান বক্তারা। মতবিনিময় সভায় আইনজীবী, শিক্ষক, সাংবাদিক ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তাদের মতামত তুলে ধরেন। সরকারের পক্ষ থেকে যে জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়েছে, 3 মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা, আর মাত্র 1 সপ্তাহ সময় আছে। ইতিমধ্যে কমিশন অনেক কাজ করেছেন। আমরা প্রথমত অনলাইনে নাগরিকদের কাছ থেকে একটা প্রশ্ন দিয়ে তার উপরে তাদের মতামত চেয়েছি। প্রায় 1,05,000 নাগরিক তাদের মতামত দিয়েছেন। সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের বিরুদ্ধে 6 কোটি 29 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 21 কোটি 18 লাখ টাকার সন্দেহজনক লেনদেন সহ
অর্থ পাচারের অভিযোগে মামলা করেছে দুদক। একই সঙ্গে কামরুল ইসলামের স্ত্রী, ছেলে ও মেয়ের সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বিকেলে দুদকের মহাপরিচালক আখতার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান। এ সময় সিরাজগঞ্জ 2 আসনের সাবেক এমপি জান্নাতারা হেনরির বিরুদ্ধে 2 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন, অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে। হেনরির স্বামী শামীম তালুকদারের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে। সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে 15 কোটি 51 লাখ টাকা পাচারের অভিযোগ আনা হয়েছে। এছাড়া বরগুনার সাবেক এমপি শওকত হাসানুর রহমানের বিরুদ্ধে 37 কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে মামলা দায়ের হয়েছে। তিনি 6 কোটি 29 লক্ষ টাকারও বেশি জ্ঞাত আয়ের উৎসের সাথে সম্পদ অর্জন করার অপরাধে এবং উক্ত সম্পদ স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর সহ 15টি ব্যাংক হিসাবে 21 কোটি 18 লক্ষ টাকারও বেশি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27 মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4-2, 4-3 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 দ্বারায় এটি মামলা রুজু করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরী, তার স্ত্রী ও কন্যার বিরুদ্ধে মামলা করেছে দুদক। সম্পদ বিবরণী দাখিল না করায় আসামিদের বিরুদ্ধে দুদক আইন 2004-এর 26-এর 2 ধারায় অভিযোগ আনা হয়েছে। এর আগে গেল বছরের আগস্টে এই পরিবারের সব ধরনের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেয় দুদক। আলোচিত পিকে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় 2022 সালে শীতাংশু কুমার সুর চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের মার্চে শীতাংশু কুমারকে তলব করে দুদক। তিনি 2018 সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান। অভিযোগ আছে, শীতাংশু কুমার সুর চৌধুরী ডেপুটি গভর্নর থাকাকালে আলোচিত এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদারের ঋণ কেলেঙ্কারির ঘটনায় সহযোগিতা করে সুবিধা নিয়েছেন। সার কাণ্ডে আলোচিত সাবেক এমপি কামরুল আশরাফ খান পটনকে হত্যা মামলায় 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। সোমবার সকালে ঢাকার সিএমএম আদালত এই আদেশ দেন। এদিন সালমান, আনিসুল সহ 9 জনকে একাধিক মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক এমপি কামাল আশরাফ খানের 10 দিনের রিমান্ড চাইলে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়া আটককৃতদের গ্রেপ্তারের আবেদন করলে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, আসামিরা আওয়ামী ফেসিবাদের দোসর হয়ে বিভিন্ন সময় কাজ করেছেন। ছাত্র জনতা আন্দোলন দমনেও তাদের স্পষ্ট ভূমিকা রয়েছে। কামরুল আশরাফ খান পটন, সে একটা নরসিংদীর সাবেক অবৈধ এমপি এবং তার বিরুদ্ধে আপনারা জানেন যে সে সার কেলেঙ্কারি আছে। বিএনপির মহাসমাবেশে যেই পুলিশ এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং তাদের সমর্থন পুরুষ তারা যে আক্রমণ করে এবং সেখানে শামীম, যুবদল কর্মী শামীম নিহত হয়, ওই মামলায় পুলিশ প্রাথমিক তদন্তে এই পটনের, আশরাফ খান পটনের তার জড়িত থাকার বিষয়টা তাদের নজরে আসে। আবার 10 দিনের পুলিশ রিমান্ড প্রার্থনা করেন এবং তাদের পক্ষে তাদের আইনজীবীরা ছিল, আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয়ের দীর্ঘ শুনানির পর তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য প্রদান করেন। ডিএমপির বিশেষ অভিযানে একদিনে রাজধানী থেকে 93 পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মোহাম্মদপুরে ছিনতাইকালে চাপাতি দিয়ে এক ব্যক্তির কান কেটে ফেলার ঘটনায় 4 জন রয়েছে বলে জানায় ডিএমপি। সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম জানান, রাজধানীর ছিনতাই রোধে বাস স্টেশন ও বাণিজ্যিক এলাকাগুলোতে টহল বাড়ানো হয়েছে। ছিনতাইপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করা হচ্ছে। মোবাইল টহল যাতে ঠিকমতো কাজ করে তা তদারকি করবে ডিএমপির সিনিয়র অফিসাররা। ছিনতাইকারীরা যাতে সহজে জামিন না পান সে বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। কালকে থেকে একটা বিশেষ অভিযান চলতেছে। গত 24 ঘন্টা মানে 22 তারিখ সকাল 8টা থেকে 23 তারিখ সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় আমরা প্রায়
93 জন ছিনতাইকারীকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে এবং এদেরকে তাদের বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা এটা থানাগুলো কার্যক্রম চালাচ্ছে। মোবাইল পেট্রোলগুলো যেন ঠিকঠাক মতো কাজ করে, এই কারণে আমাদের এমনি নর্মাল মনিটরিং আছে, তারপরও এই সময়ের জন্য আমরা অতিরিক্তভাবে প্রত্যেক ডিভিশনের এসি এডিসি তাদেরকে আমরা নিয়োগ করেছি। পিলখানা হত্যাকাণ্ড নতুন করে তদন্তের জন্য গঠিত কমিটিকে স্বাগত জানিয়েছে নিহত সেনা পরিবারের সদস্যরা। তাদের দাবি, এই হত্যাকাণ্ডে ইন্ধনদাতা, পরিকল্পনাকারী এবং আগের তদন্তে যারা বাধা দিয়েছে সবাইকেই বিচারের আওতায় আনতে হবে। পূর্বের কমিশন সঠিক তদন্ত করতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে বিস্ফোরক মামলায় বন্দীদের দ্রুত মুক্তির দাবি জানান তারা। এই তদন্তটা সুষ্ঠুভাবে হওয়া উচিত, যেন জাতি জানতে পারে কারা এই ঘটনাটা ঘটিয়েছে, কে এটার ইন্ধনদাতা, কে অর্থদাতা, কারা কারা ইনভলভ ছিল পরিকল্পনাতে। আস্থাটা যদি শহীদ পরিবারের আসতে হয় তাহলে কার্যক্রমে আমাদের দেখাতে হবে, সারা বাংলাদেশকে দেখাতে হবে। আমরা অবজার্ভ করছি, আমরা শহীদ পরিবারবর্গ বিশ্বাস করি এবং যেটা বলা হয়েছে আমাদেরকে অনেক আশা দেওয়া হয়েছে যে এই বিচার প্রক্রিয়া যতটুকু সম্ভব সুষ্ঠুভাবেই হবে, আমরা এই কারণে আশাবাদী। চাঁদপুরের মেঘনা নদীতে নোঙর করা সারবাহী জাহাজে ডাকাতের হামলায় 7 জন নিহত হয়েছে। প্রথমে ঘটনাস্থল থেকে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়, পরে আশঙ্কাজনক অবস্থায় 3 জনকে উদ্ধার করা হলেও আরও 2 জনের মৃত্যু হয়েছে। ডাকাতিতে বাধা দেওয়ায় এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চাঁদপুরে কোস্টগার্ডের কমান্ডার ফজলু হক জানিয়েছেন, নিহত 5 জনের মরদেহ আলাদা কেবিন থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। এছাড়া জাহাজ থেকে 3 জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে 2 জনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 7 জনে। এদিকে লাইটারেজ জাহাজ মালিক সমিতির সদস্যরা জানান, চট্টগ্রামের CUFL জেটি থেকে ইউরিয়া সার নিয়ে পাবনার নগরবাড়ির যাওয়ার পথে আল বাখেরা জাহাজটি ডাকাতদের কবলে পড়ে। খবর পাওয়ার পরে এখানে স্পটে এসে দেখেছি প্রত্যেকটা কেবিনে একটা করে ডেড বডি, টোটাল 5টা ডেড বডি, 3 জন মুমূর্ষু অবস্থায় পড়ে আছে। যে 5টা ডেড বডি ছিল তারা একদম নর্মাল জীবন্ত মানুষের মতো কাঁথা কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকা অবস্থায়, কিন্তু তারা মারা গেছেন। আর বাকি 3 জন মুমূর্ষু অবস্থা, তাদেরকে এভাকুয়েট করে আমরা সদর হসপিটালে পাঠাচ্ছি। যে সারের যে অংশটা যেখানে সার লোডের আছে, এই জায়গাটা এরকমই আছে, ওই ধরনের কোনো সিমটম আমরা পাচ্ছি না যে ডাকাতি হয়েছে, শুধুই এখানে তাদেরকে হত্যা করা হয়েছে, এতটুকুই বোঝা যাচ্ছে। এদিকে চাঁদপুরে জাহাজে 7 শ্রমিককে হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ করেছেন লাইটারেজ জাহাজ শ্রমিকরা। হত্যাকারীদের গ্রেফতার ও নৌপথে যথাযথ নিরাপত্তার দাবিতে কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধরা। সন্ধ্যা 7টার দিকে শ্রমিকরা বন্দরনগরীর সদরঘাট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। শ্রমিকরা জানান, প্রশাসন যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। চাঁদপুরে 7 শ্রমিক খুনের ঘটনায় শ্রমিকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। যথাযথ নিরাপত্তা ছাড়া কোনো শ্রমিকই জাহাজ চালাতে চাইছেন না, তাই অনতিবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবি তাদের। অন্যথায় শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে গেলে তার দায়ভার প্রশাসনকেই নিতে হবে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির হুঁশিয়ারি দেন শ্রমিকরা। এদিকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ করবে নৌ শ্রমিকরা। প্রশাসন যদি এটার প্রয়োজনীয় যথাযথ ব্যবস্থা না নেয় তাহলে অনির্দিষ্টকালের জন্য আমাদের শ্রমিকেরা জাহাজ বন্ধ করে দিবে। প্রতিটা জাহাজ সিলিং করার ফলে আমরা নিরাপত্তাহীন ভুগি। এখন আমাদের কোস্টগার্ড বা নৌপুলিশ যদি আমাদের সাথে লাইনে যদি ডিউটি করে তাহলে আমাদের নিরাপত্তা থাকে। জাহাজগুলো ডাকাতি হয়, বিএসএফ আমরা কোস্টগার্ড ডেকে পাই না, নৌ পুলিশের কোনো সাড়া পাই না। আর না পাওয়ার কারণে, এদের ন্যাকলামির কারণে, এদের দুর্বলতার কারণে, এদের যে কর্তব্য দায়িত্ব পালন না করার কারণে প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটছে। বিদেশি নৌবাহিনীর সঙ্গে পারস্পরিক সৌহার্দ্য বাড়িয়ে আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি নিশ্চিত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সোমবার সকালে চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে নবীন অফিসারদের কমিশন প্রাপ্তি উপলক্ষে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় নৌপ্রধান আরও বলেন, নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডগুলোর জাহাজ নির্মাণের সক্ষমতা তৈরি হওয়ায় দেশের অর্থনীতি গতিশীল হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ শিপ বিল্ডিং নেশন হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি পেয়েছে। দীর্ঘ 3 বছরের প্রশিক্ষণ শেষে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এবার
মোট ৪২ জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। এদের মধ্যে নারী কর্মকর্তা রয়েছেন ৭ জন। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার অংশ হিসাবে এই বাহিনী আমাদের দেশের সুবিশাল উপকূলীয় এলাকা ও সমুদ্র সীমার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। দেশের সামুদ্রিক এলাকার বিপুল পরিমাণ মৎস্য, খনিজ ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের নিরাপত্তা প্রদানের পাশাপাশি সুনীল অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তৃতির ক্ষেত্রে নৌবাহিনী বিশেষ অবদান রেখে চলেছে। ফেনী গার্লস ক্যাডেট কলেজের ১৭তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে সোমবার। কলেজের সেন্ট্রাল মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় ৩টি হাউজের ১.৫ শতাধিক শিক্ষার্থী ১৩টি ইভেন্টে অংশ নেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট মেজর জেনারেল খন্দকার মোহাম্মদ শাহিদুল ইমরান। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে ফেনী গার্লস ক্যাডেট কলেজ ক্যাম্পাস বিভিন্ন রঙের ব্যানার, ফেস্টুন ও আলোকসজ্জার মাধ্যমে সুসজ্জিত করা হয়। রাজশাহীতে বরেন্দ্র অঞ্চলে পানির সংকটের ঐতিহাসিক অনুধাবন এবং পরিবেশ ও জনস্বাস্থ্যে প্রাণঘাতী কীটনাশকের প্রভাব বিষয়ক 2টি গবেষণা সমীক্ষা উপস্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বার্ষিক ও সবুজ সংহতির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। গবেষণার উপস্থাপনায় বলা হয়, প্রাচীন আমল থেকেই বরেন্দ্র অঞ্চল একটি খরাপ্রবণ এলাকা। প্রাচীনকাল থেকে মধ্যযুগ ও গৌর আমল হয়ে সুলতানি পর্যন্ত উপরস্থ পানি ব্যবস্থাপনার আমূল উন্নয়ন হলেও ব্রিটিশ আমলে এসে স্থানীয় পানির উৎসগুলোকে কম গুরুত্ব দেওয়া হয়। পানি ব্যবস্থাপনার যে নিয়ম নীতি তাও ভেঙে ফেলা হয়, যার ফলে পানির উৎসগুলো নষ্ট হতে থাকে। অনুষ্ঠানে গবেষকদের পাশাপাশি বরেন্দ্র অঞ্চলের ভুক্তভোগী গ্রামীণ কৃষক, আদিবাসী, তরুণ সংগঠক, পরিবেশবাদী, শিক্ষক, গবেষক, সাংস্কৃতিক কর্মী, স্থানীয় ও অন্যান্য জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারুণ্যের শক্তিতে এগিয়ে চলি বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে নড়াইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণদের নিয়ে তারুণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। RH স্টেপ ও আলোর ধারা পাঠশালার আয়োজনে এবারের মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 1.5 শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে। উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। মেলায় অংশগ্রহণকারীরা তাদের নানা অধিকারের কথা বলছে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। প্রাধান্য পেয়েছে কিশোর কিশোরীদের যৌন শিক্ষা ও প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়টি। পাশাপাশি তরুণদের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি করার তাগিদ দেন বক্তারা। তরুণদের গান শেখা, বিতর্ক প্রতিযোগিতা, বই পড়ার অভ্যাস বাড়ানো সহ নানা ধরনের প্রশিক্ষণ দিতে 2012 সাল থেকে কাজ করে আসছে আলোর ধারা পাঠশালা। আমরা বিশ্বাস করি আলোর ধারা পাঠশালার মাধ্যমে কৈশোরকাল থেকে ছেলেমেয়েরা সমাজের বহুমাত্রিক সমস্যা সমাধানের ভূমিকা পালন করবে। সবাইকে আমরা একই সাথে অন্তর্ভুক্ত করতে চাই। আমরা চাই না যে কেউ পিছিয়ে থাকবে, কেউ এগিয়ে থাকবে। আমরা চাই সবাইকে সুন্দরভাবে একই কাতারে নিয়ে আসতে। হিন্দু সম্প্রদায়ের 36তম বার্ষিক মহোৎসব উপলক্ষে মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে বাগেরহাটের চিতলমারী উপজেলার আরুলিয়া নবঘাট এলাকায়। হাজার হাজার ভক্ত 2 দিনের এই মহাসম্মেলনে উপস্থিত হন। ভক্তরা জানান, নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার শেষ হয়েছে সম্মেলন। শ্রী হরিচাঁদ ঠাকুর সবসময় অবহেলিত সম্প্রদায়ের মানুষদের আলোর পথে আনার জন্য সংগ্রাম করেছেন, মানুষকে সুশিক্ষিত করতে কাজ করে গেছেন। মতুয়া সম্মেলনে অংশগ্রহণ করেন মূলত হিন্দুদের নমশূদ্র সম্প্রদায়ের মানুষ। সম্মেলন শেষে পূজা অর্চনা ও প্রসাদ বিতরণ করা হয়। অ্যারিজোনায় দেওয়া বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর আমেরিকার সুউচ্চ পর্বত ডেনালির নাম পরিবর্তন করে আবারও মাউন্ট ম্যাককিনলি রাখবেন তিনি। বলেন, 25তম মার্কিন প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলির নামেই এই পর্বতের নাম থাকবে, যাকে 1901 সালে হত্যা করা হয়। সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প আরও বলেন, বিলিয়নিয়ার ইলন মাস্ক প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে নিচ্ছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের বিষয়ে তিনি বলেন, আরও কিছুদিন যুক্তরাষ্ট্রে কার্যক্রম চালাতে পারবে তারা। এদিকে মন্ত্রিসভায় নতুন সদস্য নিয়োগ দিচ্ছেন ট্রাম্প। সুইজারল্যান্ডে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ক্যালিস্টা গিনরিচকে মনোনীত করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাবওয়ে স্টেশনে ঘুমন্ত অবস্থায় এক নারীর গায়ে আগুন দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। নারীর পরিচয় জানা না গেলেও তিনি ব্রুকলিনের স্টেশনে ঘুমন্ত অবস্থায় ছিলেন বলে জানা গেছে। অপরিচিত এক ব্যক্তি তার সামনে এসে লাইটার দিয়ে তার শরীরে আগুন ধরিয়ে দেয়। নিউ ইয়র্ক পুলিশ বলছে এই হামলার আগে তাদের মধ্যে কোনো কথা হয়নি। তারা কেউ কারো পূর্ব পরিচিত নন। গণমাধ্যমে ছড়িয়ে পড়ে নারীর শরীরে আগুন জ্বলতে থাকার ভিডিও। সেখানে দেখা যায় হামলাকারী ব্যক্তি আগুনে জ্বলতে থাকা নারীর কিছু দূরেই Kalo হুডি পরে দাঁড়িয়ে আছেন। 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ 20 ফেব্রুয়ারি খেলবে ভারতের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে। আমিরাতকে চ্যাম্পিয়ন্স ট্রফির নিরপেক্ষ ভেন্যু চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারতের ম্যাচগুলো ছাড়া দুই গ্রুপের বাকি সব ম্যাচই হবে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে। 19 ফেব্রুয়ারি টুর্নামেন্টের প্রথম ম্যাচ করাচিতে। স্বাগতিকদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এ গ্রুপের পাকিস্তান ভারত হাই ভোল্টেজ ম্যাচ 23 ফেব্রুয়ারি ও 27 ফেব্রুয়ারি। স্বাগতিকদের শেষ গ্রুপ ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশ। 4 ও 5 মার্চ দুটি সেমিফাইনালের জন্য একদিন করে রিজার্ভ রাখা হয়েছে। ভারত সেমিফাইনালে উঠলে 4 মার্চ খেলবে দুবাইয়ে। ফাইনালে উঠলে 9 মার্চের শিরোপা নির্ধারণীয় সেখানেই হবে। আর ভারত ফাইনালে বা সেমিফাইনালে না উঠতে পারলে সে ম্যাচ পাকিস্তান আয়োজন করবে। শেষ করছি এখন চারদিক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।